দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটোল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমরা কথা বলবো ট্যুরিজম খাতে বিনিয়োগ, বাংলাদেশ ও বিশ্ব এই নিয়ে। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন। শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিকল্পনা, পরিসংখ্যান ও প্রশিক্ষণ মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার। আছেন আমাদের সাথে পর্যটন বিনিয়োগ বিশেষজ্ঞ যারা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হালিম, এবং আরও রয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং আলোচনাটা শুরু করতে চাই ট্যুরিজম খাতে বিনিয়োগ, বাংলাদেশ, বিশ্ব বোঝার আগে বাংলাদেশের আসলে ট্যুরিজম খাতটা কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটু শুনতে চাইব প্রত্যেকের কাছ থেকে। শুরু করব জনাব জিয়াউল হক হাওলাদার আপনাকে দিয়ে। কোথায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে? ধন্যবাদ মামুন ভাই, আপনি বরাবরই খুব ভালো প্রাসঙ্গিক প্রশ্ন করেন। এক গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের পর্যটন খাত কোথায় দাঁড়িয়েছে এটা খুবই প্রাসঙ্গিক। জানেন যে ট্যুরিজম ইজ নাও ইজ এন ইম্পর্টেন্ট পার্ট অফ গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরি। গভর্নমেন্ট যেভাবে ডেভেলপমেন্ট নিয়ে আগাচ্ছে সেখানে ট্যুরিজম এখন একটা অবিচ্ছেদ্য অংশ। পর্যটনের মাধ্যমে সরকার ঘোষণা করছে যে আমি আগামী 2041-40 সাল যে আমি স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছি, সেখানে পর্যটন একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত হবে। কারণ পর্যটন শিল্পের সাথে যারা আছেন তারা যেমন বিনিয়োগ করছেন, পাশাপাশি জব ক্রিয়েশনের তারা অবদান রাখছেন এবং পাশাপাশি জিডিপি গ্রোথও তারা অবদান রাখছেন। এই জন্য ট্যুরিজমের যে একটা সম্ভাবনা সেটা সরকার কাজে লাগাচ্ছে এবং তার অনেকগুলো যে নীতি সহায়তা সেটা কথা বলছেন এবং প্রাইভেট সেক্টর লেড যে ট্যুরিজম গ্রোথ হবে সেটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বাংলাদেশের পর্যটন এখন সঠিক পথে আগাচ্ছে, যেটা সরকার বরাবরই বলছে এবং প্রতি বছরই বাজেটে তার একটা বরাদ্দ থাকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে, এডিপি যেটাকে আমরা বলি, এনুয়াল ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম প্ল্যান, তার মাধ্যমে। এবং আপনারা জানেন যে সরকার যে এখন বর্তমানে 8-5-এর প্ল্যান বাস্তবায়ন করছে, সেখানে কিন্তু ট্যুরিজম অ্যালাইন করেছে এবং অন্যান্য সরকারের যে আইন কানুন আছে সেগুলো তো বলছে যে যেমন পরিবেশ নীতি, পানি নীতি, তারপরে বিভিন্ন ভূমি নীতি, সেখানে বলছে যে পর্যটন একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বিশেষ করে আমাদের হিলটেক্স অঞ্চল, সিলেট অঞ্চল, কক্সবাজার সহ আরও যে পর্যটন সম্ভাবনা এলাকা রয়েছে সেগুলোতে বিনিয়োগ করে। মানে আপনি বলছেন যে সরকারের একটা সদিচ্ছা এবং এটিকে গুরুত্ব দেওয়ার, কিন্তু দিন শেষে যখন আমরা ব্যবসার কথা বলি সেই জায়গায় যারা আসলে পর্যটক হিসেবে আসবেন দেশীয় এবং আন্তর্জাতিক, তারা কি আসলে আকৃষ্ট হচ্ছেন কিনা, বাড়ছে কিনা, প্রবৃদ্ধি আছে কিনা, এবং নতুন নতুন আমরা যদি বলি ডেস্টিনেশন কিংবা একই ডেস্টিনেশনের নতুন নতুন সুযোগ সুবিধা, একজন পর্যটক হিসেবে যেই জায়গাটাতে আমি গত বছর গেছি এবছর আমি সেখানে গিয়ে নতুন কিছু পাবো কিনা, এই বৈচিত্র্যগুলো আসছে কিনা? ধন্যবাদ। জি, কিছু পর্যটক আছে যারা আসলে এক ডেস্টিনেশনে হয়তো একবার যাওয়ার পর যেতে চায় না, আবার কিছু পর্যটক আছে তারা রিপিটেড ট্যুরিস্ট বলে, ভিজিটর বলে, তারা কিন্তু বারবার যেতে চায়। যেমন আমাদের কক্সবাজার আপনি যতই বলেন, এইটা এমন একটা ডেস্টিনেশন যে আমাদের ডোমেস্টিক ট্যুরিস্ট বারবার যায়, একজন 6-7 বার যায়। কারণ কক্সবাজার থেকে এখন আপনার ইনানি, টেকনা, পটোটেক হয়ে এখানে নতুন নতুন আকর্ষণ তৈরি হয়েছে। আবার সিলেটেও নতুন নতুন ন্যাচারাল যে আমাদের অ্যাট্রাকশনগুলো আছে সেখানেও কিন্তু নতুন নতুন প্রোডাক্ট, বিশেষ করে হাওর কেন্দ্রিক এবং লালাখাল, আমাদের বিছনাকান্দি, তারপরে হলো গিয়ে রাতারগুল হতে আরম্ভ করে মাধবকুণ্ড, জাফলং, এখানে কিন্তু পর্যটকরা কিন্তু 2-3 বার যায় এবং রিপিটেড ভিজিটর পাচ্ছে। তবে যেগুলো আমাদের হেরিটেজগুলো আছে, যেমন আমাদের পাহাড়পুর, মহাস্থানগড়, ষাটগম্বুজ মসজিদ, কান্তজি মন্দির, সেখানে হয়তো রিপিটেড ভিজিটের সংখ্যা কম, কিন্তু সেখানে বিদেশি পর্যটকের সংখ্যা কিন্তু বাড়ছে। তো এবং সুন্দরবনে কিন্তু রিপিটেড ভিজিটর আমরা পাচ্ছি। সুন্দরবন বিশেষ করে আপনার হারবাড়িয়া, করমজল, নীলকমল, এই অঞ্চলে আমরা রিপিটেড ভিজিটর পাচ্ছি। তার মানে এখানে ভিন্ন ভিন্ন আসলে পর্যটকদের আচরণও ভিন্ন ভিন্ন রয়েছে। নিশ্চয়ই আমরা পরের অংশে শুনবো। ব্রিগেডিয়ার জেনারেল জনাব আব্দুল হালিমের কাছে একটু শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন বর্তমান সময়টাতে? আমরা যদি পেছনের 5 বছরের কথা বলি, কখনো কোভিড পরবর্তী সময়ে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বলেছি, তারপর এখন ইসরায়েল ফিলিস্তিন, বৈশ্বিক একটা সংকট সবসময় চলমান আছে। তার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিও খুব একটা ভালো সময় পার করছে না বলে বিশ্লেষকরা বলছেন। সেইখানে পর্যটন খাত আসলে কেমন আছে? আপনাকে ধন্যবাদ। পর্যটন খাত, জিয়া ভাই যেটা বলেছেন, এটা রাইট ট্র্যাকে আছে, কিন্তু আপনি জানেন বিশ্ব অর্থনীতি এই মুহূর্তে একটু চাপে আছে
এটা দুইটা যুদ্ধের জন্য, একটা ইউক্রেন ওয়ার আর একটা মিডল ইস্ট। জি, এই প্রেশারটা পুরো ওয়ার্ল্ড ইকোনমির উপরে একটা ছায়া ফেলেছে। এবং সত্যিকারে বলতে কি, world economy is under pressure, but in personal economy, it does not go rapidly down because everybody has got some money, some savings in any form. So this effect will come maybe after 2 to 3 years, because now the tourist who is spending his money, he has not earned this now. He has earned this money much before. So this effect which is happening in the world now, এটা আসবে আগামী 2 বছর 3 বছর পরে। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি বলেন, বাংলাদেশের যে গ্রোথ রেটটা, যেটা পর্যটন কর্পোরেশনের এবং এর সংশ্লিষ্ট দপ্তর যেটা করেছে, এটা তারা তাদের গোলটা ঠিকভাবে সেট করেছে। সে in 2023 last year 5.2 lakh people came in Bangladesh. It is not India was 6.19, Sri Lanka was 7 lakh, and Nepal was 6 lakh. So we are not far behind. So we are in right track, but টুডে আমাদের একটা ছিল, আমাদের একটা সেমিনার ছিল পর্যটনের, ওখানে এই কথাটা উঠে এসছে যে আমাদের বাজেট, প্রমোশনাল বাজেট যেটা, এটা খুব দরকার। বিকজ আপনার যদি বাজেট না থাকে, আপনি যদি অ্যাডভার্টাইজমেন্টে যেতে না পারেন, এই অ্যাডভার্টাইজমেন্ট তো শুধু বাংলাদেশের ভিতরে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড করতে হবে। বিকজ বাংলাদেশের ট্যুরিস্ট, আপনার টাকা আপনার কাছে থাকলেও এটা শুধু হাত বদল হলো, কিন্তু ইন্ডিয়া থেকে যদি একজন ট্যুরিস্ট বাংলাদেশে আসে, সে এসে যদি 1 রুপিও খরচ করে, এটা আপনার ইকোনমিতে সরাসরি অ্যাড হয়ে যায়, এবং এটা এক্সট্রা মানি ইন দ্য ফর্ম অফ ফরেন কারেন্সি। সুতরাং আমাদের এই সেক্টরটাকে অ্যাটাক করার জন্য আমাদের ভিসা নীতি, দেন মুদ্রানীতি, আইন শৃঙ্খলার এই সমস্ত ব্যাপারগুলো যদি সরকার ক্লিয়ার কাট পলিসি না করে টুরিস্টদের জন্য, তাহলে এই গোল অ্যাচিভ করাটা অত্যন্ত কঠিন হবে। বাট আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকার 2041 সালে প্ল্যান করেছে, তারা 21.94 million people will get the job, will work in this sector. It is very good because জব পপুলেশন ডেলি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জব সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। বাট ট্যুরিজম এরকম একটা সেক্টর, এটা একজন ট্যুরিস্টের সাথে অনেকগুলো লোক জড়িত, খাওয়া থেকে শুরু করে হাঁটা, যানবাহন ব্যবহার, তার ইভেন ইফ হি সিক, ইট ইজ মেডিসিন, এভরিথিং ইজ রিলেটেড উইথ এ ট্যুরিস্ট। অ্যান্ড $1 or one person, if he spend $1, it rapidly rotates few hands, এবং it multiplies in অনেক গুণে হয়ে যায়। সুতরাং আমার মনে হয় এই যে ফিস্ক্যাল ইয়ার যেটা আমাদের এখন বাজেট আসবে, আজকে এই ব্যাপারে অনেক কথা হয়েছে যে আমাদের সুনির্দিষ্টভাবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা টাকা, ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা আগামী বাজেটে বরাদ্দ করতে হবে, এবং ট্যুরিজম সেক্টরটাকে একটা শিল্প হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু ওই শিল্পনীতি ডিক্লেয়ার করা হয়েছে ফাইন, কিন্তু এর যে ট্যাক্স হলিডে, আদার ফ্যাসিলিটিস দিতে হবে, এটার ভিতরে এখনও কোনো কিছুই ওয়ার্ক করা হয় নাই। লাস্ট ইয়ারে যে এসআরও ছিল, ওখানে পর্যটন খাতের ব্যাপারে কোনো কিছুই বলা নাই। এই খাতটাকে এনবিআরের যে পরিপত্র আছে, সেখানে ওইটাকে শূন্য করে রাখা আছে। সো আমরা আমাদের অ্যাজ এ ইনভেস্টর, আমরা আমাদের ভয়েস আজকে রেজ করেছি, এবং শীঘ্রই এটা নিয়ে এনবিআরের সাথে মিটিং হবে, আমাদেরকে ওখানে ডাকবে। এবং আমি আশা করি যদি সরকারের, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ওয়ার্ল্ড ট্যুরিজম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে তাদের কন্ট্রিবিউশন কিন্তু 10% অফ দেয়ার জিডিপি অফ এনি কান্ট্রি, যারা বিশেষ করে পর্যটন। অ্যান্ড ইন বাংলাদেশ it is 3 to 4%. It is very negligible. But you see the people, we have more than 17 million
population. 117 million people. But domestic and international equally both the sectorকে যাতে আমরা মুভ করাতে পারি এই জন্য ইমিডিয়েটলি আমাদেরকে ডিটেইল প্ল্যানিং দরকার হবে এবং নিশ্চয়ই আমরা এটি নিয়ে পরের অংশে একটু কথা বলবো, আরেকটু ভেঙে হয়তো আলোচনাটা করতে চাইবো, বিশেষ করে রাজস্বের জায়গা থেকে আপনি যেটি বলছিলেন এবং বাজেটের বরাদ্দের জায়গা থেকে। জনাব মোহাম্মদ কামরুল ইসলামের কাছে আসতে চাই, সার্বিকভাবে বলবো এবং প্রত্যাশিত যে আপনি সেই আলোচনায় নিশ্চয়ই এয়ারলাইন্সে বিশেষ করে কীরকম আমাদের প্রবৃদ্ধি হচ্ছে, কারণ এখন অনেক বেশি আমাদের পর্যটন, সেটা অভ্যন্তরীণ বলি বা আন্তর্জাতিক বলি, দু ক্ষেত্রেই কিন্তু বিমান পথে যোগাযোগটা অনেক বেড়েছে, জনগণ অনেক বেশি ব্যবহার করছে। ধন্যবাদ। ইতিমধ্যে আসলে মানে ট্যুরিজম সেক্টর নিয়ে যে আলাপগুলো শুরু হয়েছে, আসলে এটা আমরা যেহেতু এয়ারলাইন্স রিলেটেড বিজনেসের সাথে ইনভলভ আছে, আমরা ফিজিক্যালি আসলে অনেক ধরনের সমস্যা আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। রিসেন্ট যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হচ্ছে ডলারের প্রাইস, মানে টাকার অবমূল্যায়ন হওয়ার কারণে আমাদের ট্যাক্সগুলো সহ আদার যে কস্টিংগুলো আছে, কারণ এয়ারলাইন্সের প্রত্যেকটা পার্টি আসলে ডলারের সাথে ইনভলভ, মানে আমার যত ধরনের কস্টিং হয় ডলারে, এক্স্যাক্টলি যত ধরনের কস্টিং আছে প্রত্যেকটা কস্টই আমার ডলারের সাথে। এখন আমার যখন ডলারের সাথে মানে কস্টটা ইনভলভ হয়ে যায়, স্বাভাবিকভাবেই আমার যত অপারেশনাল কস্ট আছে এবং ট্যাক্সগুলো আছে, বিভিন্ন ধরনের যত চার্জেসগুলো আছে, প্রত্যেকটা চার্জই আসলে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা ইনক্রিজ করেছে। স্বাভাবিকভাবে এটার প্রভাবটা ডিরেক্ট ফেয়ারের উপর যে পড়ছে, আর ফেয়ারের উপর যখন পড়ছে তখন প্যাসেঞ্জাররা আসলে ডিমোটিভেট হচ্ছে। তারা কিন্তু আমাদেরকে আসলে, তারা হয়তো চিন্তা করছে যে এয়ারলাইন্স এত ফেয়ার ইনক্রিজ করেছে, বাস্তবে কিন্তু আমার শুধুমাত্র এটাকে অপারেশন কস্টটাকে মিট আপ করার জন্য আমাকে আসলে ব্যালেন্স করতে হচ্ছে। আপনি দেখেন এই যে বর্তমানে যে ডোমেস্টিক যে ট্যুরিজম যেটা আছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে আসলে একটু দ্বিচারিতা দ্বিমুখিতার মতো পড়ে যায়, যেমন মাওয়া ভাঙ্গার যে রুটটা কিংবা পদ্মা ব্রিজের যে ডেভেলপমেন্ট, সেইটার প্রভাব কিন্তু এভিয়েশন সেক্টরে যে পড়েছে, বরিশাল এয়ারপোর্টে অলমোস্ট বন্ধ হওয়ার পথে। দেখেন প্রাইভেট এয়ারলাইন্স হিসেবে ইউএস বাংলা অপারেট করছে না, নভো অপারেট করছে না, এয়ারস্টার অপারেট করছে না, বিমান একটা সাময়িকভাবে 2-3টা ফ্লাইট অপারেট করছে। হোয়ারাস এখানে ডেইলি 5 থেকে 6টা এয়ারলাইন্স কিন্তু, মানে 6টা ফ্লাইট কিন্তু অপারেট হতো। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, সেখানে আবার দেখা যায় এভিয়েশন সেক্টরে যে প্রভাব পড়েছে যশোর এয়ারপোর্টে। তো যশোর এয়ারপোর্ট এবং বরিশাল এয়ারপোর্টের এফেক্টের কারণে অলমোস্ট 21টা ডিস্ট্রিক্টে আসলে এফেক্টটা পড়েছে। 21টা ডিস্ট্রিক্টের যে প্যাসেঞ্জারগুলো আমরা একসময় ক্যারি করতাম, এখন কিন্তু আমরা সেই প্যাসেঞ্জারগুলো ক্যারি করতে পারছি না। এখন আমাদের এটার জন্য বিকল্প একটা ওয়েতে আমাদের যেসব আনইউজড এয়ারপোর্টগুলো আছে, লাইক ঈশ্বরদী কিংবা শমশাননগর, এই এয়ারপোর্টগুলো কিন্তু রেডি আছে, বাট কিছু কমার্শিয়াল এয়ারলাইন্স হিসাবে অপারেশনের জন্য কিছু ফ্যাসিলিটিস দরকার। যদি আজকে গভর্নমেন্ট সেই জায়গাটা থেকে আসলে সেই ফ্যাসিলিটিসগুলো দিতে পারতো, আমাদের নতুন রুটগুলো তৈরি হতো, এয়ার কানেক্টিভিটিটা আসলে আমি বলবো যে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। একটা এয়ারপোর্ট যখন ডেভেলপ হবে, ডেফিনেটলি ওই অঞ্চলটা একটা মানে ইন্ডাস্ট্রি বেজ হোক কিংবা একটা শহর সৃষ্টি হওয়ার তৈরি হয়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে। বাট সেখানে আমরা কিন্তু লাস্ট দেখেন 15-16 বছর কিংবা লাস্ট আমি বলবো 20-25 বছর ধরে সেই 6-7টা এয়ারপোর্টের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধতার মধ্যে রয়ে গেছে। অথচ আমরা স্বাধীনতার আগেও বেশ কিছু এয়ারপোর্ট অপারেশনে ছিল, আমরা কিন্তু আফটার স্বাধীনতায় জাস্ট 50 বছর কিন্তু সেই এয়ারপোর্টগুলোকে অপারেশন আনতে পারিনি। আমাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম যে যদি আমাদের আনইউজড কিংবা স্টল এয়ারপোর্ট যেগুলো আছে, লাইক ঠাকুরগাঁও এয়ারপোর্ট, বগুড়া এয়ারপোর্ট, তো এই এয়ারপোর্টগুলো যদি ইউটিলাইজ করা যায়, কমার্শিয়ালি যদি এটাকে লঞ্চিং করা যায়, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের যে বিভিন্ন যে এরিয়ার মানুষগুলো আছে, এয়ার কানেক্টিভিটির একটা ফ্যাসিলিটিসগুলো ভোগ করতে পারতো। কারণ প্রত্যেকে আমরা কিন্তু ঢাকা বেজ হয়ে যাচ্ছে, কিন্তু ঢাকা আসার জন্য সবসময় কিন্তু রোড ট্রান্সপোর্টটা কিন্তু আসলে আমরা ব্যবহার করতে পারছি না। বাট এয়ারে কিন্তু ইজি কানেক্টিভিটি একটা তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, বাট সেই জায়গাটা যেমন আমরা পারছি না। আপনি আরেকটা যেটা আমি বললাম যে টাকার অবমূল্যায়নের কারণে আমরা বেশ কিছু ডেস্টিনেশন অপারেট করছে যেখানে বাংলাদেশি ট্যুরিস্টরা সেখানে যাচ্ছে, লাইক মালদ্বীপ কিংবা দুবাইতে, এখানে প্রচুর ট্যুরিস্টরা মুভ করছে। আপনি দেখেন যে আমার সেম কস্টিং দিয়ে আমি লাইক $1000 দিয়ে আমি যদি সেখানে 4 দিন অবস্থান করতে পারি, এখন হয়তো আমার ঘোরার অভ্যাসটা রয়ে গেছে, কিন্তু সেই বাজেটকে আমার মিট আপ করার জন্য হয়তো সেটা 3 দিন আমাকে শেষ করতে হচ্ছে। আমরা আসলে আমাদের চাহিদাটাও ফিল আপ করছি, বাট সেটা পূর্ণাঙ্গভাবে হচ্ছে না। তো সব কিছু মিলে আমি বলবো যে এই ওভারঅল যে সিচুয়েশনটা, এটা আসলে আমি বলবো যে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসলে। মানে আপনি বলছেন যে আমাদের যে অর্থনৈতিক চাপটা তৈরি হয়েছে, বিশেষ করে ডলারের বিনিময় মূল্য, টাকার অবমূল্যায়ন যাই বলি না কেন, সেটা সরাসরি একটি এভিয়েশন সেক্টরে একেবারে সরাসরি প্রভাব, এবং পর্যটনে একটু হয়তো আরেকটু ভিন্নভাবে করছে, কিন্তু প্রভাবটা রয়েছে। নিশ্চয়ই আমরা এটি নিয়ে আরও কথা বলবো এবং সেখান থেকে উত্তরণের উপায় খুঁজবো, তবে একটা বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, আমাদের সাথে থাকুন।
বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি ট্যুরিজম খাতে বিনিয়োগ বাংলাদেশ এবং বিশ্ব নিয়ে। আমার সাথে অতিথিরা আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। বিরতিতে যাবার আগে যেটি বলছিলেন, চ্যালেঞ্জের কথা বলছিলেন, কিন্তু এর ভেতরেও আমরা জানি বাংলাদেশে নতুন প্রাইভেট কোম্পানি এসে এয়ারলাইন্সের মধ্যে আপনারা আপনাদের অপারেশন বাড়িয়েছেন, বিশেষ করে আন্তর্জাতিক জায়গায়। এই মুহূর্তে আসলে বাংলাদেশের কানেক্টিভিটিটা কেমন বেসরকারি খাত থেকে? ধন্যবাদ। বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষের দেশ। আমরা প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু দেশের বাইরে অবস্থান করছে, প্রবাসী হিসেবে তারা থাকছে। তার সাথে প্রতি বছর আমাদের যেমন টুরিস্টদের মুভমেন্ট আছে আমাদের এডুকেশন পারপাসে, চিকিৎসা পারপাসে, এই মুভমেন্ট কিন্তু আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রায় 34টা দেশ থেকে 34টা বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ কিন্তু ফ্লাইট অপারেট করছে, এবং বেশ কিছু আপকামিং এয়ারলাইন্স আছে। এবং ইন বিটুইন এই 3rd টার্মিনালকে কেন্দ্র করে আপনার ইজিপ্টের যেমন এসছে, আপনার ফিটস এয়ার অলরেডি যোগ হয়েছে, আপনার চায়না এয়ার আসতেছে, বেশ কিছু এয়ারলাইন্স তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর চিন্তা ভাবনা করছে। এই যে প্রত্যেকের যে প্ল্যানিং, বিজনেস প্ল্যান, সবাই কিন্তু বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর বেস করে কিন্তু প্ল্যানটা করছে। হোয়ারাজ আমরা কিন্তু দেশীয় এয়ারলাইন্স হিসাবে আমরা সেই সুযোগটা কিন্তু আমরা নিতে পারছি না, কারণ মার্কেটটা থাকার পরেও সেই মার্কেটটা চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। আমি বলবো যে এই যে লাস্ট 50-52 বছরের যে এভিয়েশনের যাত্রা, এই যাত্রায় আমাদের দেশীয় এয়ারলাইন্স, বিশেষ করে জাতীয় এয়ারলাইন্স যেটা বাংলাদেশ বিমান, সেই জায়গাটা আসলে ক্যাপচার করতে পারে নাই, যার কারণে কিংবা সেই সক্ষমতা জায়গাটা তৈরি করতে পারে নাই। না পারার কারণে বিদেশি এয়ারলাইন্সগুলো 1 বাই 1 বাংলাদেশে আসছে। মানে কেন আকৃষ্ট হচ্ছে, আমরা যদি খুব সহজ করে বোঝার চেষ্টা করি, যে আমার দেশীয় যাত্রী তারা যাচ্ছে মধ্যপ্রাচ্যে, এবং তার দেশীয় আবহাওয়া একটা, যদি সেটি রাষ্ট্রীয় হোক কিংবা বেসরকারি হোক, দেশীয় একটি পরিবহন হলে সে তো স্বাচ্ছন্দ্য বোধ করার কথা। আপনি একটা দেখেন, সক্ষমতার আমি কথা বলেছি, কিন্তু আমার এই মুহূর্তে ইউএস বাংলা এয়ারলাইন্সের 24টা এয়ারক্রাফট আছে, বাংলাদেশ বিমানের কাছে 21টা এয়ারক্রাফট আছে। সব মিলে প্রাইভেট এয়ারলাইন্স, নভো এয়ার এবং এয়ারস্টার সবার মিলে হয়তো 55-এর মতো এয়ারক্রাফট আছে। আমরা এই 55টা এয়ারক্রাফট দিয়ে সারা ওয়ার্ল্ডে প্রায় শত এয়ারক্রাফটের সাথে বিট করতে হচ্ছে, শত। আমি এই জন্য বললাম, এমিরেটসের মতো এয়ারলাইন্স বাংলাদেশ অপারেট করছে, কাতার এয়ারলাইন্স অপারেট করছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স, প্রত্যেকের কাছে শতাধিক এয়ারক্রাফট রয়ে গেছে। তো সেইখানে আমরা যেহেতু বিট করছি, তো এইখানে আমাদের আসলে টিকে থাকার জন্য আপনি দেখেন যে এই যে লাস্ট 50 ইয়ার্সের মধ্যে প্রাইভেট এয়ারলাইন্সের বয়স হচ্ছে প্রায় 27-28 বছর। এই 27-28 বছরে আমরা 8 থেকে 9টা এয়ারলাইন্স কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণগুলো এক একটা এয়ারলাইন্সের জন্য এক এক ধরনের, কিন্তু পলিসিগত বেশ কিছু সমস্যা ছিল। এই পলিসিগত সমস্যাগুলো জীবিত থাকা অবস্থায় কিন্তু 8-9টা এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, বাট পলিসি কিন্তু আগেরটাই রয়ে গেছে। আমরা চাই আসলে এই যে এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে, ইতিহাসের পাতায় চলে গেছে, সেটা না করে এক্সিস্টিং যে এয়ারলাইন্সগুলো আছে তাদেরকে টিকে রাখার দায়িত্ব অ্যাকচুয়ালি যেমন ওনারদের, টিকে রাখার দায়িত্ব আসলে যারা রেগুলেটরি অথরিটি আছে এবং বাংলাদেশ সরকারের। আপনি দেখেন যে একটা এয়ারলাইন বন্ধ হয়ে গেলে, যেটা হাজার কোটি টাকা হয়তো একটা, মানে আমি বলছি সেই লস দিয়ে হয়তো মার্কেট থেকে চলে যাচ্ছে, কিন্তু যে প্যাসেঞ্জারটা ক্রিয়েট করলো, সেই প্যাসেঞ্জার চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। তো সে যেন বিদেশি এয়ারলাইন্সের প্রতি আকৃষ্ট হওয়ার আগে যেন দেশি এয়ারলাইন্সের অ্যাটলিস্ট আমাদের এই সুবিধাটা আমরা দিতে পারি। আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু প্রথম টার্গেটটাই থাকে দেশি এয়ারলাইন্সের। এখন আমরা যখন সেই স্যাটিসফ্যাকশনটা না দিতে পারছি, তখনই কিন্তু তার সেই প্যাসেঞ্জারগুলো চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। এই স্যাটিসফ্যাকশনটা দেওয়ার জন্য যে সার্ভিসগুলো প্রোভাইড করা উচিত, শুধুমাত্র আমরা ইউএস বাংলা না, আদার্স যে ক্যারিয়ারগুলো আছে প্রত্যেকের আসলে সেই দিকেও সচেতন হতে হবে। এবং রেগুলেটরি অথরিটি এখানে আমাদের পলিসিগত যেসব সমস্যাগুলো আছে, আমরা সবসময় চার্জেসের কথা বলি, অ্যারোনটিক্যাল, নন অ্যারোনটিক্যাল যেসব চার্জ আছে, সেটা কম্পারেটিভলি আদার্স যেসব ডেস্টিনেশন আছে সে কিংবা কান্ট্রি আছে তাদের থেকে আমরা বেশি পে করছি, কিংবা সারচার্জ আমরা বেশি পে করছি। অ্যাটলিস্ট আমাদেরকে টিকে রাখার স্বার্থে যদি সাবসিডাইজ করার সুযোগ থাকে কিংবা চার্জেস রিডিউস করার সুযোগ থাকে, সেগুলো যদি করে, ডেফিনেটলি আমি বলবো যে ফেয়ার কম্পিটিটিভ একটা ফেয়ার দেওয়ার সুযোগ থাকবে, এবং এই ওপেন স্কাইতে এই কম্পিটিটিভ মার্কেটে আমাদের টিকে থাকার রাস্তাটা সহজ হবে। জি, আমি যারা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিমের কাছে একটু আসতে চাইব, যে পর্যটনে বিশেষ করে নতুন যে মাত্রাগুলো দেখা যাচ্ছে নানা ধরনের, তার ভেতরে শিপ বা ক্রুজ সেটি একটি বড় জায়গা, এবং সেখানে বাংলাদেশের আসলে সম্ভাবনাটা কতটুকু রয়েছে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এর আগেও আমি টক শোতে এসে এটা বলেছিলাম আপনাকে। বাংলাদেশ শিপিং ক্রুজ লাইনে বাংলাদেশ ইজ ভেরি নিউ। আমরা শুধুমাত্র গত 2 বছর আগে একটা ক্রুজ শিপ ইম্পোর্ট করেছিলাম। এটা ছাড়া কোনো ক্রুজ শিপ কিন্তু নাই বাংলাদেশের বাইরে যাওয়ার মতো। বাট আসার বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হজে লোক পাঠানোর জন্য নীতিগত অনুমোদন দিয়েছেন, এবং আশা করা যাচ্ছে 2025 সাল থেকে শিপে করে হজ ট্যুরিজম শুরু হবে। আমরা রিলিজিয়াস ট্যুরিজমও বলতে পারি। এবং
এতে যেটা হবে, এখন কিন্তু একজন হাজিকে 7 লাখ টাকা খরচ করতে হয়। শিপ যদি শুরু হয় তাহলে একজন হাজিকে 4 লাখ প্লাস টাকা খরচ করতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, সে কিন্তু প্লেনে ওঠার পরেই তার খরচ শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের শিপে আমাদের দেশীয় ব্যবস্থাপনায় জেদ্দা যাওয়া পর্যন্ত যে 7 দিন যে সময় লাগবে, এই 7 দিন পর্যন্ত কিন্তু সে আমাদের লোডে থাকবে। তার খরচ যা করবে সব কিন্তু আমার দেশে টাকাটা চলে আসবে। সো একজন হাজি যে টাকা হজে যে খরচ করে তার 80% টাকা চলে আসবে আমাদের বাংলাদেশের ইকোনমিতে। এবং আমি মনে করি কর্ণফুলী শিপ ক্রুজ লাইন যেটা প্ল্যান করেছে একটা বড় ক্রুজ শিপ নিয়ে আসার জন্য, অন্যান্য ইনভেস্টররাও আকৃষ্ট হবে। এটা অ্যাকচুয়ালি এটা দেখে দেখে মানুষ করে। সো আমরা যদি প্রথম আনতে পারি এবং এটা যদি সাকসেসফুল হই, তাহলে অন্যান্য ব্যবসায়ীরা এটা নিয়ে আসবেন। এবং যদি আনা যায় এবং এটা শুরু করা যায়, শিপিং লাইন্স অলওয়েজ শিপ ওয়ার্ল্ড ওয়াইড, এয়ার ইজ অলওয়েজ ভেরি হাই প্রাইসিভ, ভেরি এক্সপেন্সিভ, ভেরি হাই। মানে আপনারা ওনাদের মার্কেট শেয়ার কিছুটা আপনারা নিয়ে নেবেন, এই চিন্তা করছেন। Even to carry the logistics, ship is 1/3, air is 3 times. It is always. So I can foresee the big business in the cruise line. সেক্ষেত্রে যাত্রীর নিরাপত্তা, বিশেষ করে একটি তো হলো দুর্ঘটনাজনিত, আরেকটি হচ্ছে সাম্প্রতিক সময়ে যদিও বা বিচ্ছিন্ন ঘটনা, দীর্ঘদিন পর পর কিন্তু এমভি আবদুল্লাহর কথা যদি আমরা স্মরণ করি বা অন্যান্য সেই জায়গাগুলোকে আমরা আসলে ভাঙতে পারবো। ইনফ্যাক্ট এমভি আবদুল্লাহর প্রেক্ষাপট একটু ভিন্ন, বিকজ অনেক দিন পাইরেসি একটু বন্ধ ছিল। ওনারা যেই মেজারটা নেওয়ার কথা ছিল, আমি শুনেছি টিভিতে, যে ওই মেজারটা ওইভাবে নেওয়া হয়নি। আমাদের মিডল ইস্টে যে শিপটা যাবে, আমরা ডেফিনেটলি ওই রুটটাকে অ্যাভয়েড করব এবং আমাদের সিকিউরিটি মেজারমেন্ট যা যা নেওয়া দরকার অবশ্যই আমরা নিব। এবং এখানে ভীত হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমার একটা ক্রুজ লাইনে একটা শিপে যদি 5,000 লোক থাকে, আল্লাহ না করুক যদি শিপ ডুবে যায়, 5,000 লোকের জন্যই ব্যবস্থা থাকে। প্রত্যেকের জন্য একটা করে বয়া থাকবে, তারপরে ছোট ছোট বোট থাকবে। আর শিপ কিন্তু বলেই আপনি হঠাৎ করে ডুবে চলে যায় না, প্লেন কিন্তু ক্র্যাশ করে উইথিন নো টাইম। বাট শিপ ডোবার আগে অনেক সিমটমস ওঠে। এবং শিপে আপনি জেনে খুশি হবেন, শিপটা যখন বানানো হয়, এই শিপের বডিতে শত শত কম্পার্টমেন্ট থাকে। পানি একটা ভেঙে যদি পানি একটাতে ঢুকে, ওখানে আটকায় থাকবে, পুরো শিপে কিন্তু পানি আসতে পারে না। সো আপনি দেখবেন শিপ সমুদ্র মহাসমুদ্র সব পাড়ি দিয়ে চলে আসে, ডুবে না কেন? কারণ হচ্ছে ওর স্ট্রাকচারটাই ওরকম। তার মানে সামনের দিনে কি আমরা আসলে, যেটি আপনি বলছেন হজ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু ক্রুজ বা এই ধরনের ট্যুরিজমগুলো দেখতে পাবো? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, হজের কথা আপনি বলছেন, আমরা কি শুধুমাত্র হজ বলতে তো 2 ধরনের আছে, ওমরা যেরকম আমাদের একটা বড় ট্যুরিজমের জায়গা, রাউন্ড দ্য ইয়ার কি সেইটাও করবেন? আমরা রাউন্ড দ্য ইয়ার যদি না করি, তাহলে তো ধরেন একটা ক্রুজ শিপ কিনতে আমাদের 1,000 কোটি টাকা লাগবে। জি, আমি যদি শুধু হজের 1 মাস ওইটাকে চালাই তাহলে হবে না। উমরা, দেন ট্যুরিস্ট like our SAARC countries would definitely will carry the passengers, and once এটা যদি একবার মানুষ যদি এটার স্বাদ পেয়ে যায়, আমি আপনাকে বলতে পারি এটা ইজ এ বিগ বিজনেস। অ্যান্ড এটা যে একটা বিগ বিজনেস, এটা তো ধরেন ইউরোপ, আমেরিকা, ইভেন চায়না, দে হ্যাভ প্রুভড যে না, এটা ইজ এ বিগ বিজনেস। এবং আদারওয়াইজ এত বড় বড় ক্রুজ শিপ মানে ভবিষ্যতে আমরা বিদেশি অন্যান্য বিনিয়োগও প্রত্যাশা করতে পারি। হয়তো আপনি বলছিলেন যে আপনারা হয়তো শুরুটা করছেন। জনাব জিয়াউল হক হাওলাদার যে কথা বলছিলেন, যে অনেক জায়গায় যে সরকারের বিশেষ করে বাজেটের কথা, সামনের বাজেটে এটিকে একটু গুরুত্ব দেয়া, বরাদ্দ বিশেষ করে প্রচারণার জন্য এই কথাটি বলেছে। এবং কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে ভিসা নীতির কথা বলেছেন। আমাদের আন্তর্জাতিক এই আলোচনাটা কিন্তু বারবারই হচ্ছিল যে অনারাইভাল ভিসার কথা বলি, ই ভিসার কথা বলি, সেগুলোকে কী করে সহজ করা যায়। দেশের অভ্যন্তরে আসলে
প্রধান চ্যালেঞ্জগুলো কি রয়েছে এই আলোচনার পাশাপাশি? জি, আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু জনাব কামরুল ভাইয়ের একটু রেসপন্ড করতে চাই, যে বিশেষ করে সরকারের কাছ থেকে উনি এভিয়েশন সেক্টরে যে সাবসিডাইজড পলিসির কথা বলছেন। যেহেতু আমি সিভিল এভিয়েশন এবং ট্যুরিজম মিনিস্ট্রির আন্ডারেই চাকরি করছি, ইনফ্যাক্ট আমরা কিন্তু সিভিল এভিয়েশন অথরিটির সাথে প্রতি মাসে মিটিং করি, এডিপির মিটিং প্রোগ্রাম করি। সেখানে যাচ্ছে কিন্তু তারা কিন্তু অনেক ধরনের নীতি সহায়তা কিন্তু দিচ্ছে, বিশেষ করে আপনার আপনার রানওয়ের এক্সপানশন শুরু করে, এবং অনেকগুলো প্রাইভেট এয়ারলাইন্স থেকে কিন্তু আমাদের সিভিল এভিয়েশন অনেকগুলো টাকা পায় এখনও। মানে তারা কিন্তু লিবারেল, তারা কিন্তু দেশে এভিয়েশন হাব যাতে আরও গ্রো করে, তারা কিন্তু লিবারেল আমি মনে করি। যেটা এটা আমার কিন্তু প্রাইভেট সেক্টরে যে কম্পিটিটিভ যে ইয়েটা, যে সক্ষমতা, আপনি বিমানের কথা বলছেন, কিন্তু প্রাইভেট সেক্টরের এয়ারক্রাফটগুলো কিন্তু কম্পিটিটিভনেস বাড়াতে হবে, একটা বিষয়। আর আমাদের ব্রিগেডিয়ার মহোদয় যে কথা বলছেন, আমি একমত ওনার সাথে, যে আসলে আমাদের বাংলাদেশে সি ক্রুজের সম্ভাবনা অনেক বেশি, এবং হজের পাশাপাশিও বিশেষ করে বাংলাদেশ থেকে কলম্বো এবং ইন্দোনেশিয়া হয়ে এবং একদম সিঙ্গাপুর পর্যন্ত এটা খুব পটেনশিয়াল। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2015 সালে যে জাতীয় পর্যটন পরিষদ আছে জানেন, এবং এটার হেড হল মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তখনই কিন্তু বলছে তোমরা সমুদ্রকে কাজে লাগাও, এবং নদীমাতৃক পর্যটন এবং সমুদ্র কেন্দ্রিক পর্যটনে কিন্তু গুরুত্বায়ন করতে হবে। সেই কারণে কিন্তু প্রাইভেট সেক্টর যাতে করে সি ক্রুজ আসে, কিন্তু সেই পরিমাণ কিন্তু আমাদের শিপিং মিনিস্ট্রির মাধ্যমে সেই নীতি সহায়তা কিন্তু দিচ্ছে, এবং প্রাইভেট সেক্টর কিন্তু এখন বেশ এই নতুন সি ক্রুজ আনার ব্যাপারে বেশ তারা উৎসাহ বোধ করছে। আর একটা হচ্ছে যে আমাদের দেশীয় যে ট্যুরিস্টের সংখ্যা বাড়ছে, এটা যেমন বিষয়, চ্যালেঞ্জ হলো আসলে চ্যালেঞ্জ থাকে। আপনি আমাদের ইন্ডাস্ট্রি যত বেশি বুমিং করবে তত বেশি চ্যালেঞ্জ আসবে, কিন্তু চ্যালেঞ্জগুলোকে মিনিমাইজ করা, এগুলোকে বিট করে কিন্তু আমাদের ট্যুরিস্ট সেক্টর আগে যাবে। কারণ পৃথিবীর প্রত্যেক দেশে, যে দেশে যত বেশি ট্যুরিস্ট যায় তত বেশি চ্যালেঞ্জ, আপনার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট, কিন্তু সেগুলো সরকার প্রতি বছরই তার কিন্তু এই নীতিগুলো কিন্তু অ্যামেন্ডমেন্টকে সংশোধন করে, যে এই প্রবলেম কীভাবে সলভ করে। যেমন বেশি ট্যুরিস্ট যদি কোনো জায়গায় কনসেন্ট্রেশনটা হয়, সেখানে তারা ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী সেখানে তারা ট্যুরিস্ট ডিসপার্স করে, নতুন নতুন অ্যাট্রাকশন থেকে ডাইভার্ট করে। আবার সেখানে আছে যে রাস্তাঘাটের মানে আছে কিন্তু এত বেশি ট্যুরিস্ট, সেখানে ট্রাফিক কনজেশন লেগে যায়। যেমন আমি দেখছি জাপানে মাউন্ট যে ফুজি, ওখানে এত বেশি ট্রাফিক কনজেশন লেগে যায় যে তারা আসলে মানে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। তখন কিন্তু তারা কিন্তু ট্রাফিক কনজেশন ডিফারেন্ট পলিসি করে কিন্তু কনজেশন কমে দিছে, সেরকম একটা হচ্ছে। আর আমাদের যেটা হলো যেহেতু কিছুটা কামরুল বলছে মানি ফ্রেশের কারণে কিছুটা খরচ বেড়েছে, কিন্তু সেটা আসলে আমাদের হোটেল মোটেল বা রিসোর্ট কিন্তু দাম হিসেবে তো বাড়ানো হয় নাই, এটা এখনও ট্যুরিস্টদের নাগালের ভিতরে আছে, যেটা মনে করি। আমাদের পরিষেবাগুলোর মান কীরকম আপনারা মনে করেন? মানে আপনার তো আন্তর্জাতিক এবং দেশীয় দুটোর স্ট্যান্ডার্ডই জানা আছে, আমাদের কি আসলে যেরকম আমরা প্রত্যাশা করছি, একটি হচ্ছে সংখ্যায় বেড়েছে, পরিধিতে বেড়েছে, কিন্তু গুণগত মানে কি আমরা এগোতে পারছি? আপনি কি মনে করেন? জি, এটা একটা ঠিক যে আমাদের গুণগত মান হয়তো স্লোলি আগাচ্ছে, কিন্তু ফরেন ইনভেস্টর আসছে, যেমন আমাদের কক্সবাজার কিন্তু রামাদ একটা নতুন হোটেল এসে, তাদের স্ট্যান্ডার্ড বা সার্ভিস দেখে কিন্তু অন্যান্য হোটেল যেগুলো আছে 5 স্টার ক্যাটাগরি 3 স্টার, তারা কিন্তু তাদের সার্ভিস ইমপ্রুভ করছে। আসলে ইন্ডাস্ট্রিতে কম্পিটিটিভ, যত বেশি কম্পিটিটিভ থাকবে তত বেশি সার্ভিস মানুষ পাবে। এই জন্য এটা ওপেন মার্কেট, এখন ট্যুরিজমের ক্ষেত্রে ওপেন করেছে সরকার, যে যত বেশি ইনভেস্টমেন্ট আসে তত বেশি তারা ইনভেস্টর প্রফিট নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু সার্ভিস বাড়াবে। যেমন আগামীকাল আমাদের একটা মিটিং আছে, জানেন যে ব্রিক্স একটা নতুন ব্যাংক আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং ডিজি পান্ডিয়া সে রিজিওনাল ডিজি, সে কিন্তু আমাদের সাথে মিটিং করতেছে পর্যটন সেক্টরে ইনভেস্ট করার জন্য। মানে আসতেছে, মানে তারা জানছে যে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর বুমিং, এবং তারা বিভিন্ন খাতে আজকেও তারা মিটিং করছে, এবং শিল্পনীতি নিয়ে আজকে মিটিং হয়েছে। সব জায়গায় কিন্তু ট্যুরিজম এখন একটা আলোচনার বিষয়। তো চ্যালেঞ্জ আছে, সে ওভারকাম করা হবে। আর যে ভিসা নীতির কথা বললেন, সরকার কিন্তু এখন একটু লিবার হতে যাচ্ছে, ই ভিসা চালু করার কথা চিন্তা করছে, কিন্তু একটা ভিসা এবং ই ভিসা এটা চালু করা একটু সময়ের ব্যাপার, অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার করতে, ডেভেলপমেন্ট করতে, অনেকগুলো অ্যাপসের বিষয় আছে, ম্যান পাওয়ার তৈরি করার বিষয় আছে, হিউম্যান রিসোর্স তৈরি করার বিষয় আছে, সেদিক থেকে ট্রেনিং হচ্ছে, অ্যাপস তৈরি হচ্ছে। আশা করি এটা দ্রুত আমরা রেজাল্ট পাবো। এটা নিয়েই আমরা হয়তো আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাইবো, বিশেষ করে আমাদের জনবল বা অন্যান্য বিষয়গুলো নিয়ে, যে কিভাবে তৈরি হচ্ছে এবং সামনের চাহিদা, যেটি বলছিলেন 2041 সাল নাগাদ বাংলাদেশ যেখানে দেখতে চাই, সেই পথে আমরা হাঁটছি কিনা। তবে একটা বিরতির পরে দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। আরও একবার বিরতিতে যাবার সময় হলো, আমাদের সাথে থাকুন।
বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি ট্যুরিজম খাতে বিনিয়োগ বাংলাদেশ ও বিশ্ব নিয়ে। আমার সাথে আছেন মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার, মহাব্যবস্থাপক পরিকল্পনা পরিসংখ্যান ও প্রশিক্ষণ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বিরতিতে যাবার আগে যে কথা আমরা বলছিলাম, সামনের যে দিনগুলোতে খুব বেশি দূরের না, মধ্যমেয়াদেও না, একেবারে স্বল্প মেয়াদে যদি পর্যটন খাতে কয়েকটি নতুন পরিকল্পনা যেগুলো আপনারা ভাবছেন হয়তো এখনও পর্যন্ত দর্শকরা বা জনগণ জানে না, সেরকমের কি বিষয় রয়েছে যেটি হয়তো পর্যটন খাতে একটু ইতিবাচক প্রভাব ফেলবে? জি, আপনি জানেন যে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে একটা মাস্টার প্ল্যান হয়েছে। মাস্টার প্ল্যানে আমাদের বিভিন্ন কাজ ক্লাস্টার করেছে এবং সেক্ষেত্রে ফিল্মি স্টাডলে শুরু হয়ে গেছে, বিশেষ করে হাওর এবং নোয়াখালী, হাতিয়া, নিজুম দ্বীপ হতে আরম্ভ করে নতুন নতুন ডেস্টিনেশন যেগুলো, যেখানে যে সি ক্রুজ লাইন এবং রিভার ক্রুজিং খুব ইম্পর্টেন্ট ডেস্টিনেশনগুলো হবে, সেখানে কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি করানো হচ্ছে। এছাড়া আমাদের প্রায় 300 কোটি টাকা ব্যয় আমরা প্রকল্প করছি বিভিন্ন জায়গায়। যেমন প্রথমে আপনার যেন কর্ণফুলী টানেলের, বঙ্গবন্ধু যে টানেল তার ওই পারে আনোয়ারা পার্কেতে আমরা সেখানে প্রায় 100 কোটি টাকা ব্যয় একটা প্রকল্প করছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ, যেটা আমরা বলি যে ম্যাঙ্গো ক্যাপিটাল, সেখানে মহানন্দা নদীর পাড়ে 44 একর জমিতে সেখানে আমাদের প্রায় 47 কোটি টাকা ব্যয় প্রকল্প হচ্ছে। আমাদের নোয়াখালী, হাতিয়া, নিজুম দ্বীপও সেখানে ইকো ট্যুরিজমের জন্য আমরা কাজ করছি। এছাড়া আমাদের বরিশালের দুর্গাসাগর এবং বরিশাল শহরেও কিন্তু আমরা প্রকল্প গ্রহণ করেছি। আমাদের জানেন যে পঞ্চগড় একটি আমাদের নতুন ডাইমেনশন দিচ্ছে, এখানে 5টা গড়, টি গার্ডেন এবং শীতকালে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সেখানে আমাদের প্রায় 29 কোটি টাকা ব্যয় একটা প্রকল্প বাস্তব, সেটা আমরা জমি অলরেডি অধিগ্রহণ করে ফেলছি। এখন সেখানে আমাদের ডিপিপি অনুমোদন রেখেছে, আমরা সেখানে দ্রুত কাজ শুরু করব। মানে এগুলো আমাদের সামনের দিনে আমরা যদি বলি যে একটু আরও বেশি পর্যটকদেরকে আকৃষ্ট করবে সেই জায়গায়। এই প্রচারণার কথা যেটি জনাব আব্দুল হালিম বলছিলেন যে আমরা যথার্থভাবে আসলে প্রচারণা হয়তো পিছিয়ে আছে, আপনারা কি নতুন কোনো মাধ্যম বা নতুন কোনো কৌশল নিচ্ছেন এই সময় নাকি আগের মতোই? না, জি, মাস্টার প্ল্যানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড পাবলিসিটি মার্কেটিং এবং অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের জন্য বরাদ্দ এবং ওয়ে আউট বলা আছে, কীভাবে স্ট্র্যাটেজিটা বলা আছে যে কীভাবে, কারণ আসলে মার্কেটিং পাবলিসিটি না হলে কিন্তু আসলে আমরা এগোতে পারবো না। আমাদের ডেস্টিনেশন যেগুলো আছে সেগুলো পৃথিবীর 600 কোটি মানুষের ভিতরে যদি আমরা যদি মানে 100 কোটি মানুষের কাছে পৌঁছতে পারি, এটা হিউজ ক্যাম্পেইন, হিউজ মার্কেটিং, এবং সেটা যদি আমরা 50 কোটি লোককে ইনভাইট করতে পারি বা 50 কোটি তো দূরের কথা, 1 কোটি যদি আমরা আনতে পারি, সেটা হিউজ ব্যাপার। তো এই কারণে আমাদের একটা টার্গেট গ্রুপ আছে যে আসলে বেশি ট্যুরিস্ট না এনে যদি আমরা অল্প ট্যুরিস্ট আনতে, বাট মানে হাই স্পেন্ডিং ট্যুরিস্ট যারা বেশি খরচ করবে আমাদের এখানে, বিশেষ করে US, জার্মানি, জাপান, এরা বেশি খরচ করে, এরকম হাই স্পেন্ডিং ট্যুরিস্ট আমরা আনতে চাই। এই জন্য আমাদের বিশেষ করে আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ইংল্যান্ড, তারপরে জার্মানি, জাপান, চায়না, এইসব কান্ট্রিতে আমাদের ফোকাস মার্কেটিংয়ের জন্য প্রোগ্রাম নেওয়া হচ্ছে এবং সেভাবেই বিশেষ মেলা, রোড শো, তারপর আমাদের বিভিন্ন মাল্টিল্যাঙ্গুয়াল যে পাবলিসিটি সেগুলো হচ্ছে আর কি। তার মানে আপনারা একটু কৌশলগতভাবে যারা একটু খরচে তাদেরকে টার্গেট করছেন। যেরকম আব্দুল হালিম, আগের অংশে আপনি বলছিলেন যে কোথাও কোথাও বিশেষ করে প্রচারণার জায়গাটিতে, তো এই সময়টাতে যখন নিউ মিডিয়ার সময় এসেছে, বাংলাদেশের পর্যটনকে আসলে প্রচার, বিশেষ করে বিশ্ব দরবারে তোলার জন্য আপনার কোনো সুপারিশ রয়েছে কিনা? আপনি জানেন এখন হচ্ছে মিডিয়ার যুগ এবং অল ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, টুইটার, টিকটক, সো মেনি। আমি আমার বাসায় দেখি কাজের মেয়ে সে টিকটক, ফেসবুক ব্যবহার করে। আমি এতে বুঝতে পারি যে এর ব্যাপ্তি কতটুকু, এবং যেহেতু আমার দেশে এই প্রান্তিক লেভেলে এই ব্যাপ্তিটা এসছে, ডেফিনেটলি জাপান, চায়না, ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ, ওখানে আরও অনেক লেভেলে প্রায় এভরি সিটিজেন তারা এটা জানে। আজকে আপনি একটা টুইটারে পোস্ট করবেন, পুরো পৃথিবী জেনে যায়। এই যে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারগুলো, এই যে নিউজ পোর্টালগুলো, এই মিডিয়াগুলোকে আমাদের পর্যটন কর্পোরেশন তাদেরকে এক্সপ্লয়েট করতে হবে এবং নীতিমালা করে কিভাবে করা যায়, যুগের সাথে যেতে হবে। এখন কিন্তু আর সেই ব্যানার টানায়া অ্যাডভার্টাইজমেন্ট করার সময় যুগ আর নেই। আপনি দেখবেন অল মুভমেন্ট এখন ওই প্ল্যাটফর্ম থেকে দেখা যায় এক জায়গায় হাজার হাজার লোক মিছিল করতেছে, বিকজ কেউ কিন্তু কাউকে ডাকে নাই, জাস্ট ওয়ান পোস্ট দিয়েছে, হ্যাশট্যাগ দিয়েছে, হয়ে গেছে। সুতরাং আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের সাইটটাকে, বাংলাদেশকে কিন্তু বহু মানুষ আছে এখনও, বাংলাদেশ যে একটা দেশ, এটা কিন্তু তারা মনে করে এটা ইন্ডিয়ার মনে হয় কিছু একটা হবে, অনেস্টলি স্পিকিং।
আমাদের আজকে যে কনফারেন্স ছিল ওখানে অনেকে বলেছে যে তাকে জিজ্ঞেস করছে আপনার দেশ কোনটা, তো বলছে যে বাংলাদেশ। বাংলাদেশ তাকে বলতে হয়েছে যে ইন্ডিয়ার পাশে একটা দেশ। তার মানে কি আমাদের ব্র্যান্ডিংটা, আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা আরও করতে হবে। যেমন ক্রিকেটে কিন্তু বাংলাদেশকে অনেক পরিচিতি দিয়েছে। জি, পর্যটন এটাকে ক্রিকেটের সাথে কম্বাইন করে কিভাবে করা যায়, যেমন এখন ওয়ার্ল্ড কাপে গেল আমাদের গ্রুপ, পর্যটন ট্যাগ করে যদি ওই মাঠের ভিতরে যদি একটা ব্যানার দিতে পারতো, দেখেন আপনি পৃথিবীর কত লোক ক্রিকেট খেলা দেখবে। এটা হিউজ। এই সমস্ত সাইটগুলোকে পর্যটন কর্পোরেশনকে নিউ ব্রেন, স্মার্ট ব্রেন দিয়ে পরিচালিত করতে হবে, তাইলে আমাদের এই নতুন সময় নতুন কৌশলের মাধ্যমে আপনি বলছেন। জি, জনাব কামরুল ইসলাম, এই আলোচনায় যুক্ত করতে চাই এভিয়েশন সেক্টরকে। সেই জায়গায় সামনের দিনে আপনি বলছিলেন সম্ভাবনার কথা, এবং সেটা আপনারা প্রমাণ করেছেন বেসরকারি অপারেটর হিসেবে। সেই জায়গায় আসলে সামনের দিনে নীতি সহায়তার কথা বলেছেন। ইমিডিয়েট করার মতো কি রয়েছে যেগুলো আসলে খুব সহসা করলে হয়তো, বিশেষত আমরা যদি থার্ড টার্মিনালকে মাথায় রাখি, সেটি যখন অপারেশনে যাবে, কি করার আছে যাতে দেশীয় অপারেটররা একটু বাড়তি সুবিধা পায় এবং দেশের অর্থ দেশে থাকে? ধন্যবাদ। এই থার্ড টার্মিনালের কথা বললেন এবং জিএফের কথার উপর বেস করে আমি বলি, থার্ড টার্মিনাল ডেফিনেটলি একটা সৌন্দর্য বর্ধনকারী একটা স্থাপত্য হয়েছে বাংলাদেশে। এটা থেকে অনেক ফ্যাসিলিটিসও পাবো, বাট থার্ড টার্মিনালের ভিতরে যেখানে প্রায় 4 টাইমস বেশি ফ্যাসিলিটিস পাওয়ার সুযোগ আছে, একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলাম, বাড়ি তৈরি করলাম, বাট এটাতে রাস্তাটা আসলে ঠিকভাবে রাখলাম না। আপনি দেখেন বর্তমানে যে এয়ারপোর্টটা ইউজ হচ্ছে, যে রানওয়ে ইউজ হচ্ছে, ট্যাক্সিওয়ে ইউজ হচ্ছে, কিংবা পার্কিংওয়েতে, সেখানে আমার ঢাকা চিটাগাংয়ে 30-35 মিনিটের ফ্লাইটের জন্য আমাকে এয়ার জটের মধ্যে পড়ে যেতে হচ্ছে। আপনি দেখেন যে ট্রাফিকের কারণে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগছে ফ্লাইটটা ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর, ডোর ক্লোজ হওয়ার পরে ফ্লাই করা পর্যন্ত। আপনি যখন একটা সিঙ্গেল রানওয়ে, ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে যখন একটা দিয়ে আপনি শত শত ফ্লাইট ওঠা নামানোর ব্যবস্থা করবেন, এয়ার জোট লাগতে বাধ্য। আপনি এখন বর্তমানে যে অবস্থাটা হচ্ছে, ইন ফিউচারে যদি ফ্লাইট ফ্রিকোয়েন্সি আরও বেড়ে যায়, নতুন নতুন এয়ারক্রাফট যদি মানে এয়ারলাইন্স যদি তাদের অপারেশন শুরু করে, আমরা যদি দেশীয় এয়ারলাইন্স হিসেবে কন্টিনিউয়াসলি আমাদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি কিংবা নতুন নতুন ফ্লিট যোগ করি, তাহলে এই বর্তমান মানে এয়ারপোর্টটার আসলে আপনি একটু 1 বছর 2 বছর পরে যদি একটু চিন্তা করেন। এখন সিভিল এভিয়েশন অথরিটির মাননীয় চেয়ারম্যানের বরাদ দিয়ে আমি বলি, উনি কিন্তু বলেছেন যে বর্তমানে যে স্পেস আছে এখানে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে হওয়ার কোনো সুযোগ নাই, আরেকটা ডিপেন্ডেন্ট রানওয়ে হওয়ার সুযোগ আছে। বাট ডিপেন্ডেন্ট রানওয়ের অ্যাক্টিভিটিসটা কখন হবে? যখন আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে কোনো কারণে সেটা ইনঅ্যাক্টিভ থাকবে, কিংবা কোনো একটা এয়ারক্রাফট টেকনিক্যাল প্রবলেমের কারণে ওই রানওয়েটা বন্ধ থাকবে, তখন আপনার ডিপেন্ডেন্ট রানওয়েটা ইউজ হবে। বাট সবসময় কিন্তু ইউজ করার কোনো সুযোগটা নাই। এখন আমার টার্মিনাল বড় হচ্ছে, আমার ফ্যাসিলিটিস বেশি হচ্ছে, বাট আমার ওঠানামার যে অ্যারাইভাল ডিপার্চার যে ফ্যাসিলিটিসটা দরকার, সেটা আসলে আগের জায়গাটায় রয়ে গেল। তো সেখানে আসলে আমি বলবো যে মানে বর্তমান যে ফ্লাইট ফ্রিকোয়েন্সি আছে ওভারঅল যদি এটা থাকে এবং একটা সিঙ্গেল রানওয়ে থাকে, আমি বলবো যে ভবিষ্যতে আমাদের জন্য আসলে কিছু সমস্যা মানে সামনে আপনি বলছেন যে সম্ভাবনা যেমন আছে, সেখানে নতুন করে জটিলতাও তৈরি হতে পারে, বিশেষ করে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে এবং নতুন অপারেটর সেখানে আসে। নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাদেরকে 3 জনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং আজকে বাংলাদেশের বিশেষ করে ট্যুরিজম খাতের চিত্রটা তুলে ধরার জন্য চ্যালেঞ্জ সম্ভাবনা দুটোই আপনারা চমৎকারভাবে তুলে ধরেছেন। দর্শক, বাংলাদেশের নতুন সম্ভাবনার আরেকটি খাত যেটি ইতিমধ্যে আমাদের আলোচকরা বলেছেন, সেটি হচ্ছে পর্যটন খাত। ইতিমধ্যে পর্যটন খাত আসলে তার সক্ষমতা জানান দিয়েছে এবং ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে, কিন্তু অমিত সম্ভাবনা রয়েছে নতুন নতুন অনেক খাতে। বাংলাদেশ তার অর্থনৈতিক অগ্রগতির যে পথে হাঁটছে এবং 2041 সাল নাগাদ যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেখানে যদি এগিয়ে যেতে হয়, তৈরি পোশাক সহ অন্যান্য খাতের পাশাপাশি অর্থনীতিতে পর্যটন খাতের একটা শক্তিশালী ভূমিকা আমরা নিশ্চয়ই দেখতে পাবো, এবং তার জন্য প্রয়োজন নীতি সহায়তা, প্রয়োজন অগ্রাধিকার দেয়া, বিশেষত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। নিশ্চয়ই নীতি নির্ধারকরা এই বিষয়গুলো ভাববেন। যারা ছিলেন আজকে আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ।